প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ডাক্তার পঙ্কজকান্তি গোস্বামী, প্রভাষক ফিজিওলজি, শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জ। আজকে তোমাদের সামনে হচ্ছে এন্ডোক্রাইন প্যানক্রিয়াস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। এই লেকচারটা দুইটা, এই স্লাইডটা, এখানে স্লাইডগুলা প্রায় 60-এরও বেশি অধিক স্লাইড আছে। সেক্ষেত্রে হচ্ছে আমি দুইটা লেকচারে এটা কভার করার চেষ্টা করব। তো প্রথমে এই যে স্লাইডটি দেওয়া আছে, এখানে হচ্ছে প্যানক্রিয়াস সম্পর্কে গ্রস আইডিয়া দেওয়ার জন্য। আমরা জানি প্যানক্রিয়াসের অবস্থিত হচ্ছে স্টোমাকের পিছনে, এবং এর তিনটে পার্ট, একটা হচ্ছে হেড, বডি এবং টেইল। ঠিক আছে, তো হেডটা এসে মিলছে হচ্ছে স্মল ইন্টেস্টিনের যে ফার্স্ট পার্ট, অর্থাৎ সেকেন্ড পার্ট অফ ডিউডিনামে। এখানে ওপেন হয় একটা ডাক্টের মাধ্যমে, যাকে আমরা বলছি অ্যাম্পল অফ ভেটার। ঠিক আছে, এখানে তোমরা ছবিতে খেয়াল করো, এখানে হচ্ছে কমন বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট দুইটা এসে মিলে সেকেন্ড পার্ট অফ ডিউডিনামে ওপেন করছে একটা ওপেনিংয়ের মাধ্যমে, যাকে আমরা বলছি অ্যাম্পল অফ ভেটার। তো এখানে যে প্যানক্রিয়াসের গায়ে যে থোকা থোকা ইয়েগুলো দেখা যাচ্ছে, এগুলো বলা হচ্ছে লভিউল। এবং মাইক্রোস্কোপিক্যালি ডান দিকের ছবিতে দেখানো হয়েছে একটা অংশকে কেটে নিয়ে, যে এখানে হচ্ছে এটা হচ্ছে প্যানক্রিয়াসের একটা স্মল পার্ট, যেখানে হচ্ছে প্যানক্রিয়াটিক এসএনআই, যেগুলো হচ্ছে এক্সোকাইন প্যানক্রিয়াসকে রিপ্রেজেন্ট করে, এবং প্যানক্রিয়াস আইলেটস, যাকে আমরা বলছি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেগুলো হচ্ছে এন্ডোক্রাইন প্যানক্রিয়াসকে রিপ্রেজেন্ট করে দেখানো হয়েছে। এবং প্যানক্রিয়াসের মাঝখানে যে নালীটা গেছে, তাকে আমরা বলছি প্যানক্রিয়াটিক ডাক্ট, যেখানে আইসা এসিনাই যেগুলো আছে, এগুলোর যে ছোটো ছোটো ডাক্টগুলো আছে, ডাকটিউলগুলো আছে, এগুলো হচ্ছে ওপেন করছে। এবং হচ্ছে প্যানক্রিয়াটিক যে জুস, যেটা বাইকার্বনেট সমৃদ্ধ এবং এনজাইম সমৃদ্ধ, সেটা ডাইজেস্টিভ এনজাইমের একটা পার্ট, সেটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ ডিউডিনাম ওপেন করছে। এবং প্যানক্রিয়াটিক আইলেটস, যার কাজ হচ্ছে হরমোন তৈরি করা, যে হরমোনগুলো সে তৈরি করে, এগুলো হচ্ছে ছোটো ছোটো ব্লাড ভেসেলের মাধ্যমে সমস্ত বডিতে ছড়িয়ে যায়। ধন্যবাদ। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা বলার চেষ্টা করছি যে প্যানক্রিয়াসটা কি, যা বললাম এটুকুই, এসিনার পার্ট এবং প্যানক্রিয়াটিক আইলেটস, যার কাজ হচ্ছে হরমোন তৈরি করা। এবং প্যানক্রিয়াটিক আইলেটসের যে হরমোনগুলো, এগুলো হচ্ছে রেগুলেটিং ফুয়েল স্টোরেজ। আমরা যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট খাই, এগুলো কতটুকু স্টোর হবে, কতটুকু কাজে লাগবে, ইউজ হবে, সেগুলো নির্ধারণ করা হচ্ছে প্যানক্রিয়াটিক আইলেটসের হরমোনগুলো। ঠিক আছে, এবং এসিনার সেলের যে হরমোনগুলো, এনজাইমগুলো, সেগুলো হচ্ছে যে জুস এনজাইম রিচ, তার কাজ হচ্ছে ডাইজেশন সহায়তা করে, যারা হচ্ছে এক্সোক্রাইন প্যানক্রিয়াসের অংশ। আচ্ছা, এখন আমরা বলবো যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আমরা বলছি একটা প্যানক্রিয়াসে প্রায় 1 থেকে 2 মিলিয়ন আইলেটস থাকে। এটা প্যানক্রিয়াসের মাসের খুব সামান্য অংশ, 1 to 2%। ঠিক আছে, প্যানক্রিয়াসের আইলেটসের 4 ধরনের সেল থাকে। আমি পরবর্তী স্লাইডে দেখাবো। বেশি থাকে বিটা সেল, সেজন্য হচ্ছে এটা আগে লিখছি 60%, যার কাজ হচ্ছে ইনসুলিন তৈরি করা। বিটা সেলে ইনসুলিন ছাড়াও নিচে লেখা আছে যে ইনসুলিন ছাড়াও সে একটা হরমোন তৈরি করে, অ্যামাইলিন, যেটা গাইডনে উল্লেখ করা আছে, অন্য জ্ঞাননে নাই। অ্যামাইলিন নামে একটা হরমোন বিটা সেল থেকে প্রডিউস হয়। ঠিক আছে, যার কাজ হচ্ছে ইনসুলিনের প্রোডাকশনকে ইনহিবিট করা, ইনসুলিন তৈরিতে সে বাধা দেয়। আচ্ছা, আলফা সেল থেকে আসে গ্লুকাগন, এবং আলফা সেল হচ্ছে মোট 1 to 2 মিলিয়ন আইলেটসের 25%। আচ্ছা, ডেল্টা সেলের কাজ হচ্ছে সোমাটোস্টেটিন প্রডিউস করা। সোমাটোস্টেটিনের কাজ হচ্ছে সে বোথ ইনসুলিন এবং গ্লুকাগন উৎপাদনে বাধা দেয়, ইনহিবিট করে। আচ্ছা, দেন হচ্ছে পিপি সেল বা এফ সেল, কোনো বই বলছে পিপি সেল, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, বা এফ সেল, যার কাজ হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড তৈরি করা। আচ্ছা, এই যে সেলগুলা আলফা, বিটা, ডেল্টা এবং পিপি সেল, এগুলো আমরা ডিফারেন্সিয়েট করি কীভাবে? ডিফারেন্সিয়েট করি মরফোলজিক্যালি, মাইক্রোস্কোপের নিচে দেখে, এবং স্টেনিং ক্যারেক্টারিস্টিক, এক এক ধরনের স্টেন নেয়। ঠিক আছে, পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করা হয়, তুমি আলফা, বিটা, ডেল্টা এবং পিপি সেল এগুলোকে ক্লাসিফিকেশন কীভাবে করছো? যে স্যার, আমি মরফোলজিক্যালি মাইক্রোস্কোপের নিচে দেখে এবং স্টেনিং ক্যারেক্টার, আমি যে স্টেন করছি, এক এক ধরনের রং ধারণ করছে, তার ভিত্তি থেকে আমরা ভাগ করছি। আচ্ছা, পরবর্তী ছবিটি তোমরা খেয়াল করো, এখানে বলছে আলফা, বিটা, ডেল্টা সেল। তোমরা খেয়াল করো, বিটা সেল কিন্তু একটা আইলেটসের মানে সেন্টারের দিকে বেশি থাকে। ঠিক আছে, সেন্টারের দিকে বেশি থাকে, এবং এক একটা সেলের রং কিন্তু এক এক রকম, এবং দেখতেও ভিন্ন, স্ট্রাকচারালি দেখতেও ভিন্ন রকম। এই জন্য হচ্ছে এগুলোকে ক্লাসিফিকেশন করা হয়েছে। এবং চারদিকে যে ফুলের মতো, যাকে আমরা বলছি প্যানক্রিয়াটিক এসিনাই, যার কাজ হচ্ছে জুস এবং এনজাইম তৈরি করা। আচ্ছা, এখানে একটা জিনিস বলছে যে, আচ্ছা আমরা বলছি ইনসুলিন। ঠিক আছে, প্যানক্রিয়াসে সবচেয়ে বেশি থাকে বিটা সেল 60%, যার কাজ হচ্ছে ইনসুলিন এবং অ্যামাইলিন তৈরি করা। এখানে বইয়ে একটা জিনিস লেখা আছে গাইটনে, যে ইনসুলিনকে বলা হয় হরমোন অফ অ্যাবান্ডেন্স, এনার্জি অ্যাবান্ডেন্স। কেন? এখানে উত্তরটা হচ্ছে এরকম, তোমরা যদি স্লাইডটা পড়ো,
দেখে মনে হচ্ছে লেখা অনেক বেশি, সহজ করে লিখতে গেলে একটু লেখা বেশি হয়ে যায়। অনেক সময় কঠিন করে লিখতে গেলে ২-১ লাইনে বলা যায়। আমি চেষ্টা করছি সহজ করে লেখার জন্য, এইজন্য লেখাটা একটু বেশি হইছে। তোমরা পুরো প্যারাটা একটু পড়বা। এখানে লেখা আছে যে ইনসুলিনের কাজ হচ্ছে সে আমাদের যে এনার্জি সাপ্লাই করে। এনার্জি সাপ্লাই করে কিভাবে? আচ্ছা, আমরা বলছি ইনসুলিন ইজ এ হরমোন উইথ এনার্জি অ্যাবান্ডেন্স। কেন বললাম? যখন আমরা খাবার খাই, আমরা খাবার সাধারণত কার্বোহাইড্রেট বেশি খাই, তখন হচ্ছে প্রচুর পরিমাণে ইনসুলিন তৈরি হয়। ঠিক আছে? তো ইনসুলিন এই আমরা যে কার্বোহাইড্রেট খাইলাম, এটা কি করে? সে হচ্ছে এখান থেকে এনার্জি তৈরি করতে সহায়তা করে কিভাবে? সে এই কার্বোহাইড্রেটকে সেলের মধ্যে ঢুকায়। তার মানে হচ্ছে সে ওই সেলটার যে ইনস্ট্যান্ট যে এনার্জি উৎপাদনের জন্য কার্বোহাইড্রেট কাজে লাগে, এবং কিছু কার্বোহাইড্রেটকে সে গ্লাইকোজেন হিসেবে স্টোর করে রাখে। যদি আমরা আরও কার্বোহাইড্রেট খাই, এমন বেশি কার্বোহাইড্রেট যেটা গ্লাইকোজেন হিসেবে স্টোর হওয়ার পরেও মানে বেশি হয়ে যায়, তখন হচ্ছে এটা ইয়েতে মানে ফ্যাট হিসেবে জমা থাকে। কোথায়? এডিপোস টিস্যুতে। আমাদের এডিপোস টিস্যুতে এটা ফ্যাট হিসেবে জমা হইতে পারে। যখন আমরা প্রোটিন খাই, তখন হচ্ছে সে এই প্রোটিন থেকে যে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো, সেটাকে সেলে জমা হইতে সহায়তা করে। ঠিক আছে? এবং সে আবার ফার্দার কি করে? প্রোটিন ব্রেকডাউনকে প্রিভেন্ট করে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই ইনসুলিন এমন একটা হরমোন, যে হচ্ছে আমাদের এনার্জি প্রস্তুত করতে, তৈরি করতে, এবং এনার্জি তৈরি করতে যে ফুয়েল, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এটা স্টোর করতে সহায়তা করে। এজন্য বলা হয়েছে ইনসুলিন ইজ এ হরমোন উইথ এনার্জি অ্যাবান্ডেন্স। পরীক্ষায় অনেক সময় যেভাবে জিজ্ঞেস করা হয়, প্রশ্নটা আসতে পারে। আচ্ছা, পরবর্তীতে আমরা ইনসুলিন সম্পর্কে হালকা আলোচনা করব। আমরা বলছি ইনসুলিন একটা হরমোন, যেটা প্রোটিন মানে পলিপেপটাইড হরমোন, অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড চেইন দিয়ে তৈরি, যার দুইটা চেইন, একটা হচ্ছে আলফা চেইন, যেটা হচ্ছে 21 অ্যামাইনো অ্যাসিডস, একটা হচ্ছে বিটা চেইন, বি চেইন, সরি এ চেইন এবং বি চেইন, যেটা হচ্ছে 30টা অ্যামাইনো অ্যাসিড থাকে, এবং 3টা ডাইসালফেট বন্ড থাকে। 3টা ডাইসালফেট বন্ড থাকে। পরবর্তী স্লাইডে আমরা দেখাবো। পরবর্তী স্লাইডে আপনারা খেয়াল করবেন বাম দিকে হচ্ছে আমরা দেখাইছি উপরে যে এ চেইন, বি চেইন, যেখানে হচ্ছে 3টা ডাইসালফেট বন্ড থাকে, এবং উপরের দিকে যে সবুজ রঙের, যাকে আমরা বলছি সি চেইন। ঠিক আছে? এটা হচ্ছে একটা প্রো ইনসুলিন স্ট্রাকচার। ঠিক আছে? প্রো ইনসুলিন হচ্ছে ইনসুলিনের আগের ধাপ। এই প্রো ইনসুলিন থেকে যখন ইনসুলিন তৈরি হয়, কিভাবে তৈরি হয় ডান দিকে আমরা বলবো। আচ্ছা, তখন হচ্ছে এই সি চেইনটা আলগা হয়ে যায়, যাকে আমরা বলছি সি পেপটাইড। তখন নিচের যে অংশ ডাবল চেইন হলো, এ চেইন এবং বি চেইন, এ চেইন হচ্ছে 21টা অ্যামাইনো অ্যাসিডস, এবং বি চেইন হচ্ছে 30টা অ্যামাইনো অ্যাসিডস। এদের সমন্বয় হচ্ছে, এবং যেটা কানেক্ট থাকে 3টা ডাইসালফেট বন্ড দিয়ে, যাকে আমরা বলছি ইনসুলিন। এবং উপরে হচ্ছে সি পেপটাইড। এখানে একটা উল্লেখযোগ্য অংশ, যে ইনসুলিন যে একটা গ্রেনিউলসের মধ্যে বা একটা ভেসিকুলারের মধ্যে জমা থাকে, এখানে একটা ইনসুলিনের সাথে সমান মলিকুলার ইকুইভ্যালেন্ট সমৃদ্ধ সি পেপটাইড জমা থাকে। ঠিক আছে? তার মানে হচ্ছে আমরা যদি একজন মানুষের শরীরে ইনসুলিন কি পরিমাণ তৈরি হয়, এটা বুঝতে গেলে আমরা সি পেপটাইড পরিমাপ করে বুঝতে পারি। ঠিক আছে? অনেক সময় হয় না, একজন ব্যক্তিকে আমরা ইনসুলিন দিচ্ছি, ডায়াবেটিস রোগীকে, সেক্ষেত্রে আমি যদি ইনসুলিন মাপি, তাহলে বুঝতে পারবো না যে এটা তার শরীরের নিজের নাকি বাইরের। কারণ হচ্ছে আমরা বাইরের ইনসুলিন দিয়ে যেটা দিই, সেটা থাকে রক্তে, আবার বডির যে ইনসুলিন তৈরি হয়, সেটা রক্তে থাকে। সেক্ষেত্রে হচ্ছে ইনসুলিন পরিমাপ করে আমরা প্রকৃতপক্ষে কতটুকু ইনসুলিন ওই ব্যক্তির শরীরে তৈরি হয় বুঝতে পারবো না। কিন্তু যেহেতু আমরা ইনসুলিন সাথে একই সংখ্যক সি পেপটাইড তৈরি হয়, সেক্ষেত্রে যদি আমরা রেডি ইমিউন এসে করে বা অন্য কোনো প্রক্রিয়ায় সি পেপটাইডের পরিমাণটা কাউন্ট করতে পারি বা পরিমাপ করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে ওই ব্যক্তির শরীরে অ্যাকচুয়ালি কতটুকু হচ্ছে ইনসুলিন তৈরি হয় আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখন আমরা ডান দিকে তোমরা হচ্ছে একটু খেয়াল করো। ডান দিকে আমরা বলছি যে ডিএনএ ও ব্র্যাকেটে লেখা আছে ক্রোমোজোম 11। ক্রোমোজোম 11 নাম্বার হচ্ছে আমাদের শরীরের ইনসুলিন তৈরি হচ্ছে ইন্ডিকেট করে বিটা সেলে। সেখান থেকে হচ্ছে মেসেঞ্জার আরএনএ যেটা আছে, এখানে ব্র্যাকেট ডান দিকের বক্সে লেখা আছে, আমার ইয়ের নিচে পড়ে গেছে, সেটা হচ্ছে ট্রান্সলেশন অফ দ্য ইনসুলিন আরএনএ বাই রাইবোজোম। ডান দিকের যে বক্সটা, যেটা আমার ইন্ডিকেটর নিচে পড়ে গেছে, এই যে রেকর্ডিং ইন্ডিকেটর নিচে পড়ে গেছে, এখানে লেখা আছে ট্রান্সলেশন অফ দ্য ইনসুলিন আরএনএ বাই দ্য রাইবোজোম। আচ্ছা, তার মানে হচ্ছে ইনসুলিন তৈরি করতে গেলে, প্রোটিন তৈরি করতে যে অ্যাপারেটাসগুলোর প্রয়োজন, একই অ্যাপারেটাস প্রয়োজন। প্রথম প্রয়োজন হচ্ছে রাইবোজোম, তার আগে হচ্ছে ডিএনএ বা নিউক্লিয়াস প্রয়োজন, তারপরে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে হচ্ছে গোলজি অ্যাপারেটাস। তো এমআরএনএ থেকে ট্রান্সলেশন হয়ে তৈরি হলো কি প্রো ইনসুলিন। প্রিপ্রো ইনসুলিন, যার মলিকুলার হচ্ছে 11,500। আচ্ছা, এই প্রিপ্রো ইনসুলিনটা
গোলজি অ্যাপারেটাস হইল। গোলজি অ্যাপারেটাস হচ্ছে কি, সরি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ভেঙে গেল, ক্লিভড হইল, হয়ে তৈরি হইল তোমার প্রো ইনসুলিন, যার মলিকুলার ওয়েট হচ্ছে ৯,০০০। ঠিক আছে, এই প্রো ইনসুলিন থেকে গোলজি অ্যাপারেটাসে আইসা গোলজি অ্যাপারেটাসের মধ্যে হচ্ছে বেসিক্যালি আবদ্ধ হয়, তৈরি হয় ইনসুলিন, যার মলিকুলার ওয়েট হচ্ছে ৫,৮০০। পরীক্ষার সময় আসে ইনসুলিন সিনথেসিস। সেক্ষেত্রে ডান দিকে ছবিটা আঁকতে হবে এবং বাম দিকে লেখাটুকু লিখতে হবে যদি মার্কস বেশি থাকে। যদি মার্কস কম থাকে ১ বা ১.৫, সেক্ষেত্রে ডান দিকের লেখাটুকু লিখলেই চলবে। ধন্যবাদ। আচ্ছা, পরবর্তী স্লাইডে তোমরা খেয়াল করো, আমি একটা ছবি দেখাইছি। এই যে লাল অংশ, লাল যেটা সেটা হচ্ছে ব্লাড ভেসেল, এগুলো হচ্ছে ক্যাপিলারি। এখানে যেখানে ফেনেস্ট্রেশন থাকে বা ছিদ্র থাকে, এই জাস্ট এর নিচেই যে অংশটা, যে সেলটা, যে সেটা হচ্ছে বি সেল, বিটা সেল, যে হচ্ছে ইনসুলিন তৈরি করে। এখানে বিটা সেল ইনসুলিন তৈরি করে হচ্ছে কি কি লাগে, এখানে রাইবোজোম লাগে, নিউক্লিয়াস লাগে, গোলজি অ্যাপারেটাস লাগে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। এবং আলটিমেটলি এখান থেকে যে ইনসুলিন এগুলো তৈরি হয়ে ভেসিকলে জমা রইলো, এই ভেসিকলগুলো হচ্ছে কি হয়, এই ব্লাড ভেসেলে চলে যায় ইনসুলিনগুলো। কি প্রক্রিয়ায়? এক্সোসাইটোসিস প্রক্রিয়ায়। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি দিয়ে চলে যায় কোন জায়গায়, হচ্ছে এন্ডোপ্লাজমিক ব্লাড ভেসেলে। ঠিক আছে, এবং ব্লাড ভেসেল দিয়ে আলটিমেটলি হচ্ছে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। আচ্ছা, বায়োসিনথেসিস এবং সিক্রেশন অফ দ্য ইনসুলিন যদি বলি, এটা আগেই বলে দিছি। সেটা হচ্ছে ইনসুলিন এন্ড সি পেপটাইড আর প্যাকেজড ইন দ্য সিক্রেটরি গ্রানুলস। যেটা হচ্ছে সিক্রেটরি গ্রানুলগুলো তৈরি হয় কার সেল মেমব্রেন, কার মেমব্রেন দিয়ে, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক গোলজি অ্যাপারেটাসের মেমব্রেন দিয়ে। গ্রানুলস মুভ টু দ্য প্লাজমা মেমব্রেন বাই এ প্রসেস ইনভলভিং মাইক্রোটিবিউল। ঠিক আছে, সে মাইক্রোটিবিউলের গা বেয়ে সেল মেমব্রেনে চলে যায় যখন সেলের প্রচুর আসে, এই সেলে হচ্ছে ক্যালসিয়াম ঢুকে। আমরা পরবর্তীতে একটা স্লাইডে দেখাবো, যখন আমরা খাওয়া দাওয়া করি, খাওয়ার পর কার্বোহাইড্রেট খাওয়ার পর অন্যান্য খাওয়ার পরে কীভাবে হচ্ছে ইনসুলিন সিক্রেশন বেড়ে যায়। আচ্ছা, অ্যান্ড দেয়ার কন্টেন্টস আর এক্সপেলড বাই এক্সোসাইটোসিস। তাদের কন্টেন্টগুলো হচ্ছে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় যে বেসিকলগুলো ধারণ করে রাখে, এখান থেকে এক্সোসাইটোসিস প্রক্রিয়া হচ্ছে ব্লাডে চলে যায়। ঠিক আছে, তখন হচ্ছে দি ইনসুলিন দেন ক্রসেস দ্য ব্রাজার লেমিনা অফ দ্য বিসেল, বিসেলের যে ব্রাজার লেমিনা থাকে একটা সে ক্রস করে, অ্যান্ড এ নেইবারিং ক্যাপিলারি অ্যান্ড ফেনেস্ট্রেটেড এন্ডোথেলিয়াম অফ দ্য ক্যাপিলারি টু দ্য রিচ টু দ্য ব্লাড স্ট্রিম। তোমরা আগে ছবিটা দেখবে এবং পড়াটুকু একসাথে পড়বা, তাহলে আর ভুল হবে না। আচ্ছা, আমি আগে যেটুকু বললাম, সি পেপটাইড বা কানেক্টিভ পেপটাইড সিক্রেটেড ইন ইকুইমোলিকুলার অ্যামাউন্ট অফ ইনসুলিন, মানে যে মলিকুলার অ্যামাউন্টে ইনসুলিন তৈরি হয়, একই অ্যামাউন্টে সি পেপটাইড তৈরি হয়। ঠিক আছে, এই সি পেপটাইডের কাজটা কি? এটা হচ্ছে কাজটা গাইডলাইনে বলছে যে এটার ফাংশনটা হচ্ছে এখনো ক্লিয়ার না। তারপরে দেখা গেছে সেটা দুইটা এনজাইম সিস্টেমকে অ্যাক্টিভেট করে। একটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম অ্যাডিনোসিন ট্রাইফসফেটেজ, একটা হচ্ছে এন্ডোথেলিয়াল নাইট্রিক অক্সাইড সিনথেজ। ঠিক আছে, এই দুইটাকে অ্যাক্টিভ করে। ঠিক আছে, সি লেভেল, সি পেপটাইড লেভেল ক্যান বি মেজার্ড বাই রেডিওইমিউনেসে ইন ইনসুলিন ট্রিটেড ডায়াবেটিক পেশেন্ট to determine how much of their own natural insulin they are still producing. আমি আগে যেটুকু বলছিলাম এটুকু এখানে বলা আছে। আচ্ছা, এখন হচ্ছে বায়োসিনথেসিস এন্ড সিক্রেশন অফ দ্য ইনসুলিন। আগে যেটুকু বলছিলাম, যে ইনসুলিনটা ব্লাডে গেল সেটা হচ্ছে অলমোস্ট আনবাউন্ড ফর্মে থাকে, কোনো কার সাথে বাইন্ড করা থাকে না। ঠিক আছে, এটার প্লাজমা হাফ লাইফ খুবই কম, ৬ মিনিট। ঠিক আছে, যেহেতু এটা প্লাজমা হাফ লাইফ খুবই কম, সেজন্য হচ্ছে আমরা ইনসুলিনটা ডাইরেক্ট ব্লাডে আইভি দেই না। ঠিক আছে, এটার ফার্স্ট অ্যাকশন এবং ফার্স্ট ডিজিপিআর। আমরা ইনসুলিনটা কি দেই? সাবকিউটেনিয়াস দেই, যেখান থেকে ধীরে ধীরে ইনসুলিনটা ব্লাডে মিশবে। ঠিক আছে, এবং ইট ইজ ক্লিয়ারলি ফ্রম দ্য ব্লাড উইদিন 10 to 15 মিনিটস। ১০ থেকে ১৫ মিনিটে একটা ব্লাড থেকে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। কিন্তু যে ইনসুলিনটা কোনো রিসেপ্টর বাইন্ড করলো যেখানে কাজ করবে, ঠিক আছে, এটা হচ্ছে ডিগ্রেড হয় কার সহায়তায়? বাই দ্য হেল্প অফ এনজাইম ইনসুলিনেজ, মেইনলি ইন দ্য লিভার, টু এ লেজার এক্সটেন্ট ইন দ্য কিডনি অ্যান্ড মাসলস। ঠিক আছে, অ্যান্ড স্লাইটলি ইন দ্য মোস্ট আদার টিস্যুস। এই স্লাইটের মূল কথা হচ্ছে ইনসুলিনটা ব্লাডে আনবাউন্ড ফর্মে থাকে, ইনসুলিনের ব্লাডে থাকার সময় খুবই কম। ঠিক আছে, ৬ মিনিট হাফ লাইফ। হাফ লাইফ ৬ মিনিট মানে হচ্ছে যদি আমি কোনো ব্যক্তিকে ১০০ গ্রাম ইনসুলিন দেই, ৬ মিনিটের মাথায় এটা ৫০ গ্রাম হয়ে যাবে। পরবর্তী ৬ মিনিটের মাথায় এটা ২৫ গ্রাম হয়ে যাবে। পরবর্তী ৬ মিনিটের মাথায় এটা ৯.৫ গ্রাম হয়ে যাবে। এভাবে ৬ মিনিট করে কমে যাবে আর কি। এটা হাফ লাইফ বলা হয়েছে এই জন্য। ঠিক আছে, এটা হচ্ছে ক্লিয়ার হয়ে যায় ব্লাড থেকে উইদিন 10 to 15 মিনিটস। ঠিক আছে, এবং ইনসুলিন যে এনজাইম দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় তার নাম হচ্ছে ইনসুলিনেজ। আচ্ছা,
এখানে বলছে আমরা যখন কোনো ব্যক্তিকে ইনসুলিন দেই, ডায়াবেটিস রোগীকে, তখন আগে কি হইতো? দেখা গেত যে এত তো হিউম্যান ইনসুলিন যে প্রক্রিয়া তৈরি হয় এখন, এখন যে প্রক্রিয়া তৈরি হয় তাকে আমরা বলছি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। ঠিক আছে? মানে ব্যাকটেরিয়া থেকে, ব্যাকটেরিয়া তৈরি হয়। মানে হিউম্যান যে ডিএনএ স্ট্রাকচার, যে এমআরএনএ তৈরি হয়, এই এমআরএনএটা ভাইরাসে দিয়ে, ব্যাকটেরিয়া দিয়ে দেওয়া হয় এবং এই প্রক্রিয়া চলতে থাকে। তাকে আমরা বলছি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এই প্রক্রিয়া তৈরি হয়। আগে কি হইতো? হর্স থেকে নেওয়া হইতো। হর্স মানে ষাঁড় থেকে নেওয়া হইতো, বোভাইন। ঠিক আছে? বিভিন্ন অ্যানিমাল থেকে নেওয়া হইতো ইনসুলিন এবং এটা হিউম্যান বডিতে দেওয়া হইতো। তো দেখা গেছে ওই ২ স্পেসিসের ইনসুলিনে কার্যক্ষমতা প্রায় সেম, ১০০% সেম না হইলেও। কিন্তু যে সমস্যা তৈরি হয়, ঠিক আছে? যখন আমরা অন্য কোনো হেটেরোলগাস স্পেসিসের ইনসুলিনটা মানব দেহে দেব, কিছুদিনের মধ্যেই হচ্ছে এটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। কারণ হচ্ছে ওই ইনসুলিনের স্ট্রাকচার আমাদের ইনসুলিনের স্ট্রাকচারের মতো না। যখন অ্যান্টিবডি তৈরি হয়, তখন পরবর্তীতে যখন আমরা ওই ইনসুলিনটা আবার ওই ব্যক্তির শরীরে দেব, ওই অ্যান্টিবডি কি করবে? ওই ইনসুলিনটাকে ধ্বংস করে ফেলবে এবং ওই ইনসুলিনটা অকার্যকর একটা ইনসুলিনে পরিণত হবে। ফলে আল্টিমেটলি ইনসুলিন কাজ করবে না। এই ঝামেলা এড়ানোর জন্য আমরা বর্তমানে হচ্ছে হিউম্যান ইনসুলিন তৈরি করতেছি, সেম হিউম্যান স্ট্রাকচার। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে। ধন্যবাদ। আমার এই লেকচারে কিছু কিছু কথা আসতে তোমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু জেনে রাখা ভালো। যেমন এই যে কথাটা বললাম, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তোমরা পরবর্তী স্লাইডটা খেয়াল করো। আমি হচ্ছে এখানে বলার চেষ্টা করছি যে এই কি কি হয়, মানে ইনসুলিন কিভাবে কাজ করে। যখন ইনসুলিন এই ছবিতে সবচেয়ে উপর দিকে দেখো, ইনসুলিনের আমরা বলছি ৪টা সাব ইউনিট। ইনসুলিন যে রিসেপ্টর আছে ৪টা সাব ইউনিট। ২টা আলফা সাব ইউনিট যেটা সেল মেমব্রেনের বাইরে থাকে, ২টা বিটা সাব ইউনিট যেটা সেল মেমব্রেনে থাকে এবং এর কিছু অংশ সেলের মধ্যে প্রট্রুড করে থাকে বা ঢুকে থাকে। ঠিক আছে? যেটা ৩টা ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। এই যে আলফা সাব ইউনিট যখন এর সাথে এসে কোনো ইনসুলিন বাইন্ড করে, তখন এর বিটা সাব ইউনিট যেটা আছে এটা একটা অটোফসফোরাইলেশন হয়ে যায়। ঠিক আছে? যখন বিটা সাব ইউনিট অটোফসফোরাইলেশন হয়ে যায়, তখন সে কি করে? এটা অ্যাক্টিভেট করে এর ভিতরের দিকে আছে যে টাইরোসিন কাইনেজ যেটা আছে, এটাকে অ্যাক্টিভ করে থাকে। ঠিক আছে? এই টাইরোসিন কাইনেজ কি করে তখন? ফসফোরিলেশন করে মাল্টিপল আদার ইন্ট্রাসেলুলার এনজাইম। অনেকগুলো ইন্ট্রাসেলুলার এনজাইমকে সে অ্যাক্টিভ করে দেয়। ঠিক আছে? ইনক্লুডিং গ্রুপ একটা গ্রুপ অফ এনজাইম আছে যাকে আমরা বলছি ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট। তাকে অ্যাক্টিভ করে দেয়। যখন অনেকগুলো এনজাইমকে অ্যাক্টিভ করে তখন অনেকগুলো কাজ হয়। তার মধ্যে একটা কাজ আমরা খেয়াল করো এই ছবিতে, সে প্রোটিন সিনথেসিস বাড়ায় দেয়, সে হচ্ছে ফ্যাট সিনথেসিস বাড়ায় দেয়, সে হচ্ছে গ্লাইকোজেন সিনথেসিস বাড়ায় দেয়। ঠিক আছে? সে হচ্ছে গ্রোথ বাড়ায় দেয়। ঠিক আছে? এটা হচ্ছে বিভিন্ন এনজাইমের মাধ্যমে সে কাজগুলো করে। সাথে সাথে সে কি করে? যে যে ভেসিকলগুলা, এই যে হলুদ অংশটা, যে গ্লুকোজ ট্রান্সপোর্টার সম্পর্কে আমরা পরবর্তী ২-১টা স্লাইডে পড়ব। গ্লুকোজ ট্রান্সপোর্টার কয় ধরনের আছে, কোথায় থাকে না থাকে। সে কি করে? সেই গ্লুকোজ ট্রান্সপোর্টারগুলোকে সে কি করে? সেল মেমব্রেন এক্সপ্রেস করে। যখন গ্লুকোজ ট্রান্সপোর্টারগুলো সেল মেমব্রেন এক্সপ্রেস হবে এনজাইমেটিক্যালি অ্যাক্টিভের কারণে, তখন হচ্ছে মোর গ্লুকোজ সেলের মধ্যে ঢুকবে। ঠিক আছে? পরীক্ষায় আসে হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ দ্য ইনসুলিন। ইনসুলিন মেকানিজম অফ অ্যাকশন কিভাবে কাজ করে, আসলে এই ছবিটা যদি মার্কস বেশি থাকে তাহলে এই ছবিটা আঁকতে হবে এবং পরবর্তী স্লাইডে বর্ণনাটুকু দেওয়া আছে, এইটুকু লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের এই যে আমার ইন্ডিকেটরের নিচে যে অংশটুকু বাদ পড়ছে সেটা হচ্ছে যে রিসেপ্টর অ্যাক্টিভেটস এ লোকাল টাইরোসিন কাইনেজ। টাইরোসিন কাইনেজ কথাটা বাদ পড়ছে। আর মাল্টিপল হচ্ছে আদার ইন্ট্রাসেলুলার এনজাইমস। ইন্ট্রাসেলুলার কথাটা বাদ পড়ছে। মাল্টিপল আদার ইন্ট্রাসেলুলার এনজাইমস এই কথাটা বাদ পড়ছে। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা যাই। ইনসুলিন রিসেপ্টর সম্পর্কে আমরা যেটুকু বললাম, আহ, আচ্ছা, এটুকু বলে দিছি আমি অলরেডি। যখন হচ্ছে ইনসুলিন অ্যাক্টিভ হয় তখন হচ্ছে অনেকগুলো আসে ইন্ট্রাসেলুলার ভেসিকলকে সেল মেমব্রেনে নিয়ে আসবে। ঠিক আছে? এগুলা আমরা বলছি অলরেডি। পরে হচ্ছে সে অনেকগুলো আয়নের আদান প্রদান বেড়ে যাবে। তার মধ্যে আমি দেখাইছি লাল কালি দিয়ে এবং হচ্ছে সবুজ কালি দিয়ে, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডস, পটাশিয়াম আয়ন। ঠিক আছে? যদি ইনসুলিন অ্যাক্টিভিটি বাড়ে তখন হচ্ছে পটাশিয়াম আয়নের সেলের মধ্যে আধিক্য হয় এবং সেলের বাইরে হচ্ছে হাইপোক্যালেমিয়া হয়। এক্সট্রাসেলুলার ফ্লুইডে তখন পটাশিয়াম কমে যায়।
ঠিক আছে, ইনসুলিনের আধিক্যের কারণে ফসফেটায়ন কজিং ইনক্রিজ ট্রান্সপোর্ট অফ দিস সাবস্টেন্স ইন দ্য সেল। ঠিক আছে, এটুকু বললাম। পরীক্ষার সময় কোয়েশ্চেন আসে যে ইনসুলিন কোন আয়নের সেলের মধ্যে বেশি ঢোকে, সেটা হচ্ছে পটাশিয়াম আয়ন, এবং সে আলটিমেটলি কি করে সেলের বাইরে একটা কন্ডিশন তৈরি করে যাকে আমরা বলছি হাইপোক্যালেমিয়া। পরবর্তী স্লাইডে দেখো একটা টার্ম আমরা বলছি নন সাপ্রেসিবল ইনসুলিন অ্যাক্টিভিটি বা NSILA। ঠিক আছে, নন সাপ্রেসিবল ইনসুলিন অ্যাক্টিভিটি আমরা এই জন্যই বলছি যে কিছু কিছু সাবস্ট্যান্স আছে যেগুলো হচ্ছে ইনসুলিন লাইট অ্যাক্টিভিটি, কিন্তু যাদের বিরুদ্ধে ইনসুলিনের মতো কোনো অ্যান্টিবডি তৈরি হয় না। ঠিক আছে, যাদের বিরুদ্ধে ইনসুলিনের মতো আমরা বলছি কিছু সাবস্ট্যান্স আছে যাদের ইনসুলিন লাইক কিছু অ্যাক্টিভিটি আছে। ঠিক আছে, কিন্তু এগুলো অ্যাক্টিভিটি হচ্ছে খুবই উইক অ্যাক্টিভিটি। যেমন হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর IGF-1 অ্যান্ড IGF-2, যেগুলো লিভার থেকে তৈরি হয়। এগুলো যদি ইনসুলিন লাইক অ্যাক্টিভিটি হয়, তাহলে যদি কোনো ব্যক্তির প্যানক্রিয়াস আমরা কেটে ফেলি, তাহলে তার ডায়াবেটিস এর যে সাইন সিমটম সেগুলো হওয়ার কথা না। ঠিক আছে, এগুলো হয় এই কারণেই, কারণ হচ্ছে এই যে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর যেগুলো আছে, নন সাপ্রেসিবল ইনসুলিন লাইক অ্যাক্টিভিটি যারা প্রদর্শন করছে তাদের হচ্ছে উইক অ্যাক্টিভিটি, নট লাইক ইনসুলিন। ঠিক আছে, এবং যেহেতু এগুলো ইনসুলিন না, এদের বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি তৈরি হয় না, এবং এদের অ্যাক্টিভিটিটাকে এই ইনসুলিন যে অ্যান্টিবডি দিয়ে ধ্বংস হয়ে যায় বাইরে থেকে ইঞ্জেকশন দেওয়ার পরে, এগুলোর অ্যাক্টিভিটি ধ্বংস হয় না। ঠিক আছে, ধন্যবাদ। অনেক সময় পরীক্ষা শর্ট নোট আসতে পারে NSILA, নন সাপ্রেসিবল ইনসুলিন লাইক অ্যাক্টিভিটি। আচ্ছা, এখন আমরা বলছি যে ইফেক্ট অফ ইনসুলিন অন কার্বোহাইড্রেট মেটাবলিজম। ঠিক আছে, এখানে এই সাইডে বলার চেষ্টা করছি আমরা যে কার্বোহাইড্রেটের উপর ইনসুলিনের কি কাজ। হ্যাঁ, আমরা একটু পড়ি, তারপরে বলতেছি। ডিউরিং মাচ অফ দ্য ডে, দিনের বেশিরভাগ অংশ আমাদের মাসল, যার প্রধান খাদ্য উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট, যখন আমরা কোনো কাজ করি না, যখন আমরা লেজি থাকি, তখন হচ্ছে ডিপেন্ড করে সে নট অন গ্লুকোজ বাট অন ফ্যাটি অ্যাসিডস ফর ইটস এনার্জি। যখন কোনো মাস্কুলার অ্যাক্টিভিটি করি না বা যখন কোনো খাবার দাবার করি না, তখন হচ্ছে আমাদের বডির মাসলগুলা তার এনার্জির জন্য কার উপর নির্ভরশীল থাকে, সেটা হচ্ছে গ্লুকোজ ইয়ের উপর, ফ্যাটের উপর, ফ্যাটি অ্যাসিডের উপর। ঠিক আছে, রেস্টিং মাসলস মেমব্রেন ইজ অনলি স্লাইটলি পারমিয়েবল টু গ্লুকোজ। যে মাসলগুলো রেস্টিং, সেক্ষেত্রে হচ্ছে তখন ওই কন্ডিশনে সেলের বাইরে যে গ্লুকোজ আছে সেটা হচ্ছে সেলের মধ্যে ঢুকতে পারে না। এই জন্য হচ্ছে আমরা কোনো ব্যক্তি যখন ডায়াবেটিসে আক্রান্ত হন, তাকে প্রচুর পরিমাণে হাঁটতে বলি। যখন আমরা প্রচুর পরিমাণে হাঁটতে বলি, তখন হচ্ছে মাসলগুলো অ্যাক্টিভ হয় এবং সেলের বাইরে যে ব্লাডে যে গ্লুকোজ কার্বোহাইড্রেট ঘুরে বেড়ায়, সেটা হচ্ছে সেলে ঢুকতে পারে। ঠিক আছে, এটা কারণ কি? কারণ হচ্ছে যখন আমরা কোনো মাসকুলার অ্যাক্টিভিটি করি, তখন গ্লুকোজ ট্রান্সপোর্টার, যার নাম হচ্ছে GLUT4, আমরা পরবর্তী কয়েকটা স্লাইডে আমরা গ্লুকোজ ট্রান্সপোর্টার সম্পর্কে পড়বো। এর মধ্যে গ্লুকোজ ট্রান্সপোর্টার একটা নাম হচ্ছে GLUT4, গ্লুকোজ ট্রান্সপোর্টার 4। সেটা হচ্ছে সাইটোপ্লাজম থেকে মাসল সেলের যে সেল মেমব্রেন, সেখানে এক্সপ্রেস হইতে পারে বেশি। ঠিক আছে, সেটা ইনসুলিন না থাকলেও, অনেকটা এক্সপ্রেস হতে পারে। ঠিক আছে, তখন হচ্ছে প্রচুর পরিমাণে গ্লুকোজ সেল থেকে বাইরে থেকে সেলে ঢুকে। এই জন্য হচ্ছে আমরা ডায়াবেটিসের রোগীকে প্রচুর হাঁটতে বলি। ধন্যবাদ। তোমাদের এই স্লাইডে যে ইন্ডিকেটরের নিচে যেগুলো চাপা পড়ছে, সেটা হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার বা GLUT4, এবং নিচে লেখা আছে সো ইউজেস অফ গ্লুকোজ ডাজ নট রিকোয়ার। ঠিক আছে, ডাজ নট রিকোয়ার লার্জ ইন্টারসেলুলার স্টোরেজ reports to the cell membrane, so use of glucose does not require large amount of insulin. আচ্ছা, ইফেক্ট অফ ইনসুলিন অন ফ্যাট মেটাবলিজম। ঠিক আছে, স্লাইডটা একটু পড়ি আমি আগে, তারপর তুমি খেয়াল করো। বলছে যদি লং টার্ম ইফেক্ট অফ ইনসুলিন ডেফিসিয়েন্সি। ঠিক আছে, যদি কোনো ব্যক্তির লং টার্ম ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কজিং এক্সট্রিম এথেরোস্ক্লেরোসিস। এথেরোস্ক্লেরোসিস মানে হচ্ছে রক্তনালীর ভিতরে চর্বি জমা হওয়া, অফেন লিডিং টু হার্ট অ্যাটাক। যদি হার্টে হয় তাহলে হার্ট অ্যাটাক হবে, যদি ব্রেনে হয় তাহলে সেরিব্রাল স্ট্রোক হবে, এবং আদার ভাস্কুলার অ্যাক্সিডেন্ট হয়। ঠিক আছে, এখানে বলছি আমরা ইনসুলিনে একটা কাজ করে, সেটা হচ্ছে ইনসুলিন প্রমোট ফ্যাট সিনথেসিস অ্যান্ড স্টোরেজ। ঠিক আছে, ইনসুলিন ফ্যাট সিনথেসিস এবং স্টোরেজ প্রমোট করে। যদি ইনসুলিন না থাকে তাহলে উপরের কাজটা হবে। ঠিক আছে, ফার্স্ট ইনসুলিন কি করে ইনক্রিজ ইউটিলাইজেশন অফ গ্লুকোজ বাই মোস্ট অফ দ্য বডিজ টিস্যু। যখন আমরা খাওয়া দাওয়া করি কার্বোহাইড্রেট, তখন ইনসুলিন কি করে এই গ্লুকোজটাকে সেলে ঢুকায় এবং সেল এই গ্লুকোজটাকে পুরিয়ে এনার্জি তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, হুইচ অটোমেটিক্যালি ডিক্রিজ দ্য ইউটিলাইজেশন অফ ফ্যাট। ঠিক আছে, ইনসুলিন কি করে অলসো প্রমোট ফ্যাটি অ্যাসিড সিনথেসিস। যখন আমরা কার্বোহাইড্রেট আরও বেশি খাই,
তখন হচ্ছে সেলের মধ্যে যে কার্বোহাইড্রেটটা গ্লুকোজ ঢুকলো সেটা গ্লাইকোজেন হিসেবে আর স্টোর হওয়ার জায়গা নাই, হইতে পারে না। তখন কি হয়, কার্বোহাইড্রেট থেকে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা। thus providing the substrate for fat synthesis। তোমাদের লেখার নিচে যে ইন্ডিকেটরের নিচে যে অংশ চাপা পড়ছে সেটা হচ্ছে ফার্স্ট ইনসুলিন ইনক্রিজেস ইউটিলাইজেশন অফ গ্লুকোজ বাই মোস্ট অফ দ্য বডিজ টিস্যু হুইচ অটোমেটিক্যালি ডিক্রিজেস দ্য ইউটিলাইজেশন অফ ফ্যাট। এটুকু লেখা আছে, তোমরা লিখে নিও। আচ্ছা, আর ইনসুলিন কি করে দেখেন, ইনসুলিন ইনক্রিজেস দ্য ট্রান্সপোর্ট অফ গ্লুকোজ ইনটু দ্য লিভার সেল। লিভারে ঢুকলো, আফটার দ্য লিভার গ্লাইকোজেন কনসেন্ট্রেশন রিচেস 5 to 6%, ফার্দার গ্লাইকোজেন সিনথেসিস ইজ ইনহিবিটেড। আর বেশি গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হবে না। ঠিক আছে, অল দি এডিশনাল গ্লুকোজ এন্টারিং দ্য লিভার সেল দেন বিকাম অ্যাভেলেবল টু ফর্ম ফ্যাট। আর যদি আরও কার্বোহাইড্রেট ব্লাডে থাকে, গ্লুকোজ ব্লাডে থাকে, সেটা লিভার সেলে ঢুকবে, কিন্তু সে তখন আর গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হবে না, কি হবে, ফ্যাট তৈরি হবে। কিভাবে? প্রথমে গ্লুকোজটা স্প্লিট হয়ে যায় পাইরুভেটে ইন দ্য গ্লাইকোলাইটিক পাথওয়ে। গ্লাইকোলাইটিক পাথওয়ে পাইরুভেট তৈরি হইলো, জানি। আচ্ছা, and the pyruvate substantially is converted to acetyl CoA enzyme A, যাকে আমরা বলছি acetyl CoA, the substrate from which fatty acids are synthesized। এটা থেকে কি কি হয়, ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হয়। ঠিক আছে, আচ্ছা। এখন কি হয়, an excess of citrate and isocitrate ion is formed in citric acid cycle when excess amount of glucose are used for energy। এতে কি তৈরি হয়, সাইট্রেট এবং আইসোসাইট্রেট আয়নস। ঠিক আছে, দিস আয়নস হ্যাভ এ ডাইরেক্ট ইফেক্ট টু অ্যাক্টিভেট অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজ। যখন অ্যাসিটাইল কোয়ে কার্বক্সিলেজকে অ্যাক্টিভেট করবে, ঠিক আছে, তখন কি হবে, কার্বক্সিলেট অ্যাসিটাইল কোয়ে টু ফর্ম মেলোনাইল কোয়ে, দ্য ফার্স্ট স্টেজ অফ ফ্যাটি অ্যাসিড সিনথেসিস। ঠিক আছে, তখন হচ্ছে এইভাবে ফ্যাটি অ্যাসিড সিনথেসিসটা বেড়ে গেল। আচ্ছা, 3 নাম্বার আমরা বলছি মোস্ট অফ দ্য ফ্যাটি অ্যাসিড আর দেন synthesized within the liver and then কি হয়, used to form triglyceride, the usual form of storage form of fat। ঠিক আছে, তোমাদের ইন্ডিকেটরের নিচে যে অংশ চাপা পড়ছে সেটা হচ্ছে মোস্ট অফ দ্য ফ্যাটি অ্যাসিডস আর দেন synthesized within the liver and used to form triglyceride, the usual form of storage fat। They are released from the liver to the blood in the lipoproteins। ইনসুলিন কি করে, অ্যাক্টিভেট করে দেয় লাইপোপ্রোটিন লাইপেজ ইন দ্য ক্যাপিলারি ওয়াল অফ দ্য এডিপোস টিস্যু। লাইপোপ্রোটিন লাইপেজকে অ্যাক্টিভেট করে, যেটা কি করে, যে ট্রাইগ্লিসারাইডটা বাইন্ড করে আসলো প্রোটিনের সাথে, সেটাকে স্প্লিট করে দেয়। ঠিক আছে, স্প্লিট করে কি তৈরি করে, ফ্যাটি অ্যাসিডস। ঠিক আছে, এই ফ্যাটি অ্যাসিডটা আবার কি হয়, অ্যাবজর্ব হয় এডিপোস সেলে। ঠিক আছে, হোয়ার দে আর এগেইন কনভার্টেড টু ট্রাইগ্লিসারাইড এন্ড স্টোরড। তার মানে ট্রাইগ্লিসারাইড লাইপোপ্রোটিন বাইন্ড করে আসলো, ইনসুলিনটা কি করে, একটা এনজাইমকে অ্যাক্টিভেট করে দেয় যার নাম হচ্ছে লাইপোপ্রোটিন লাইপেজ। পরে হচ্ছে আলটিমেটলি ফ্যাটি অ্যাসিড তৈরি হলো, ফ্যাটি অ্যাসিড এডিপোসে ঢুকলো এবং হচ্ছে ট্রাইগ্লিসারাইড তৈরি হলো এবং স্টোর থাকলো। 4 নাম্বার হচ্ছে ইনসুলিন ইনহিবিটস দ্য অ্যাকশন অফ হরমোন সেনসিটিভ লাইপেজ। ইনসুলিন হরমোন সেনসিটিভ লাইপেজ আছে, তার কাজটাকে ইনহিবিট করে দেয়। যদি কোনো ব্যক্তি ডায়াবেটিস হয়, ইনসুলিন না থাকে, তাহলে হরমোন সেনসিটিভ লাইপেজ যেটা আছে সেটা ইনএক্টিভ হয়ে যাবে। ইনএক্টিভ হয়ে ওই ব্যক্তির শরীরে আরও বেশি লিপিড বা চর্বি জমা হবে। লাইপেজ ইজ দ্য এনজাইম দ্যাট কজেস দ্য হাইড্রোলাইসিস অফ ট্রাইগ্লিসারাইড অলরেডি স্টোরড ইন দ্য ফ্যাট সেলস। তাহলে যদি কোনো ব্যক্তির ইনসুলিনের অভাবজনিত ডায়াবেটিস হয়, তাহলে হরমোন সেনসিটিভ লাইপেজটা কাজ করবে না এবং ওই ব্যক্তির যে চর্বি ট্রাইগ্লিসারাইড সেটা ভাঙবে না। Therefore, release of fatty acid from the adipose tissue into the circulating blood is inhibited। যে ব্যক্তির ইয়ে হয়, এই ডায়াবেটিস হয়, সে তার তো এই হরমোন নাই, সেক্ষেত্রে তার এই কাজটা হবে না। ধন্যবাদ। আচ্ছা, এখন আসো ইফেক্ট অফ ইনসুলিন অন ফ্যাট মেটাবলিজম। 5 নাম্বার হচ্ছে ইনসুলিন প্রমোটস গ্লুকোজ ট্রান্সপোর্ট থ্রু দ্য সেল মেমব্রেন ইনটু দ্য ফ্যাট সেল। ইনসুলিন কি করে, আবার সব সেলের মতো ফ্যাট সেলেও গ্লুকোজ ঢুকায়। ঠিক আছে, এখানে আবার ফ্যাট সেল গ্লুকোজ থেকে কি তৈরি হয়, ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। It also forms large quantities of alpha glycerol phosphate। ঠিক আছে, this substance supplies the glycerol that combines with fatty acid to form triglyceride, which are the storage form of fat
ইন এডিপোস টিস্যু। পরীক্ষায় আসতে পারে ইনসুলিনের অ্যাকশন ওভার ফ্যাট, ইনসুলিনের অ্যাকশন ওভার কার্বোহাইড্রেট, ইনসুলিনের অ্যাকশন ওভার এডিপোস টিস্যু। তোমাদের এই স্লাইডে ওই যে ইন্ডিকেটর নিচে যে চাপ পড়ছে ট্রাইগ্লিসারাইড পর্যন্ত। আচ্ছা, লেখা এরপরে লেখা আছে হুইচ আর দ্য স্টোরেজ ফর্ম অফ ফ্যাট ইন এডিপোস সেল। ধন্যবাদ।